নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা শুরু করার আগে এমন কিছু কথা বলবো যেটা আমার মনে হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক। বিগত 5 বছর ধরে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমার বাঙালি ভাই বোনরা বিনিয়োগ শিখতে পারেন, ভারতবর্ষের অর্থনীতি সম্বন্ধে জানতে পারেন, কিভাবে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস, জিওপলিটিক্যাল টেনশনস সেটা ভারতবর্ষের শেয়ার বাজারকে প্রভাবিত করে সে ব্যাপারে বলার চেষ্টা করেছি। বিগত 5 বছরে একবারের জন্যেও আমি কিন্তু বলিনি যে দয়া করে আমার কোনো কোচিং ক্লাস জয়েন করুন। উল্লেখ্য, আমার না কোনো কোচিং ক্লাস রয়েছে, না আমি কোনো পরামর্শ দিই, না আমার কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বা কোনো টেলিগ্রাম চ্যানেল আছে। অর্থাৎ আমার উদ্দেশ্য 5 বছর আগে যা ছিল এখনো একই রয়েছে, বাঙালি বিনিয়োগকারীদের আরও একটু বেশি করে বিনিয়োগ সম্বন্ধে জানানো বা তাদের বোঝানো। কারণ আমার উদ্দেশ্য খুব স্পষ্ট, বাঙালিরা যেন ভারতবর্ষ তথা বিশ্বের সেরা বিনিয়োগকারী হয়ে উঠতে পারেন। বারবার কেন এই কথা বলা? তার কারণ যদি অবাঙালি সম্প্রদায়গুলোকে দেখেন, যদি গুজরাটকে দেখেন, যদি রাজস্থানকে দেখেন, যদি অন্ধ্রপ্রদেশকে দেখেন, যদি তামিলনাড়ুকে দেখেন বা কর্ণাটককে দেখেন, সেখানের অর্থনীতি যেভাবে উন্নতি করেছে বিগত বেশ কয়েক বছর ধরে, সেটা রীতিমতন ঈর্ষণীয়। একদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চিফ ইকোনমিক অ্যাডভাইসার শ্রী সঞ্জীব সান্যাল, প্রখ্যাত অর্থনীতিবিদ, তার বক্তব্য শুনছিলাম। জলপথ তরলং করে তিনি বুঝিয়েছেন যে পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে কিভাবে ক্রমাগত তার ইকোনমির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন তার বক্তব্য অনুযায়ী মাত্র 5.8% টুয়ার্ডস ইন্ডিয়ান ইকোনমি। ভয়ানক যেটা ব্যাপার যে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী তাদের গড়পড়তা যে বার্ষিক আয়, সেটা সার্বিকভাবে ভারতীয় বার্ষিক আয়ের থেকে 20% কম। আমাদের কিন্তু শুধু রোজগার করাটা উদ্দেশ্য নয়, আমাদের ন্যূনতম টাকা বিনিয়োগ করে যাতে সেখান থেকে বেস্ট আউটকাম আমরা পেতে পারি, বেস্ট অপটিমাল রিটার্ন আমরা পেতে পারি, সেটাই কিন্তু আমাদের চাহিদা থাকবে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হতে পারে সেটা একটু হালকা করে বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে। এক হচ্ছে আমাদের পোর্টসগুলো, সেটা হলদিয়া বলুন, সেটা কলকাতা বলুন, সেইগুলো অপটিমাল ইউটিলাইজেশন হচ্ছে না। পশ্চিমবঙ্গে আরেকটি পোর্ট হবার প্রয়োজন রয়েছে, সেই যে তাজপুর প্রকল্প, সেখানে যে আদানিদের প্রায় 40,000 কোটি টাকার প্রজেক্ট আটকে রয়েছে, সেইটা যাতে এবার মাননীয় সরকার তাকে ছাড়পত্র দেন, যাতে আদানি পোর্টস তাদের কাজ সম্পন্ন করতে পারে, যার ফলে তাজপুর হয়ে আমাদের একটা নতুন করিডোর তৈরি হয় যেটা এশিয়ান কান্ট্রিজগুলোকে কেটার করবে। ডেটা সেন্টার্স, উত্তরবঙ্গে যে প্রভূত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার রয়েছে, সুতরাং শিলিগুড়ি করিডোরের কথা যদি বলি, সেইখানে যদি আমরা ডেটা সেন্টার্স এস্টাবলিশ করতে পারি তাহলে চিপ ইলেকট্রিসিটি পাওয়াটা অসম্ভব হবে না। রিনিউয়েবল এনার্জির দিক থেকে আমাদের সমুদ্র তট রয়েছে, উইন্ড এনার্জি আমরা প্রডিউস করতে পারি। দেউচা যে কোলফিল্ডস রয়েছে, যেটা বলা হচ্ছে এশিয়ার লার্জেস্ট কোলফিল্ডস হয়ে উঠতে পারে, সেটাকে সঠিকভাবে ডেভেলপ করা। অশোকনগর গ্যাস ফিল্ডস, বিপুল রিজার্ভায়ার রয়েছে প্রাকৃতিক গ্যাসের, যে প্রাকৃতিক গ্যাসের অভাবে আমরা হাঁসফাঁস করে চলেছি, মধ্যপ্রাচ্য থেকে যে গ্যাস আমরা পাচ্ছি না। যত তাড়াতাড়ি এক্সিকিউট করা যায় তত পশ্চিমবঙ্গবাসীর জন্য অতি মঙ্গলজনক হয়ে উঠবে। কয়েকটা পশ্চিমবঙ্গস্থিত কোম্পানির কথা বলি, যেগুলো হয়তো আমি এর আগে আলোচনা করিনি কিন্তু এখন ভীষণ উল্লেখযোগ্য হয়ে উঠছে, কারণ বিশেষ ফোকাস যে এদের উপর পড়ছে। লিস্টেড কোম্পানি, সেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে হোক বা বোম্বে স্টক এক্সচেঞ্জে হোক, সেই কোম্পানিজগুলোর কথা আমি বলি। 1 নম্বর আইটিসি, হেডকোয়ার্টার কলকাতায়।
ডাইভার্সিফাইড কংগ্লোমারেট কোম্পানি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস থেকে, হোটেল থেকে, পেপার বোর্ডস থেকে, এগ্রিকালচার থেকে শুরু করে আইটিসিও একটি অনবদ্য কোম্পানি। 2 নম্বর কোল ইন্ডিয়া লিমিটেড, হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। 3 নম্বর বার্জার পেন্টস ইন্ডিয়া, এটা একটা লিডিং পেন্টস কোম্পানি, এশিয়ান পেন্টসের সঙ্গে এর নাম সসম্মানে নেওয়া হয়ে থাকে। মেজর অপারেশনস রয়েছে পশ্চিমবঙ্গে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ নামটির সঙ্গে কেউ অপরিচিত নয়, এবং এরা মেজর ব্যাটারি ম্যানুফ্যাকচারার্স, ইলেকট্রিক মোবিলিটি নিয়ে কাজ করছে, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে কাজ করছে। বন্ধন ব্যাংক লিমিটেড, বাঙালি কর্ণধার চন্দ্রশেখর ঘোষ ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেস অফার করছে। হিন্দুস্তান কপার লিমিটেড, পিএসইউ কোম্পানি, আপনারা জানেন যেভাবে কপার অত্যন্ত লিমিটেড পরিমাণে গোটা পৃথিবীতে রয়েছে এবং একের পর এক কপার খনি বন্ধ হয়ে যাচ্ছে। ভারতবর্ষের একদম ডাইরেক্ট কপার কোম্পানি যদি বলা যায় সেটা হচ্ছে হিন্দুস্তান কপার। সিগনিফিক্যান্ট প্রেজেন্স রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সিইএসসি লিমিটেড, পাওয়ার ইউটিলিটি কোম্পানি, যারা কলকাতা বা হাওড়াতে থাকেন তারা জানেন যে সিএসসি কিভাবে ইলেকট্রিসিটি তারা ডিস্ট্রিবিউশন করে থাকে। ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড, পিসিবিএল বলা হয়, এটা আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, এর হেডকোয়ার্টার্স কলকাতাতে। টিটাগড় রেল সিস্টেমস, ইঞ্জিনিয়ারিং এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বেশ কয়েকবার। ইমামি লিমিটেড, ফাস্ট মুভিং কনজিউমার গুডস মেজর। ভেসুভিয়াস ইন্ডিয়া লিমিটেড, এটা স্পেশালাইজ সেরামিক প্রোডাক্টস তৈরি করে। গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড, ভারতবর্ষের সবচেয়ে বড় গ্রাফাইট প্রডিউসিং কোম্পানি। রামকৃষ্ণ ফরজিংস লিমিটেড, হাই ক্লাস ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রোভাইড করে থাকে। বেদান্ত ফ্যাশনস, মান্যবর, একটা লার্জ মিড ক্যাপ কোম্পানি বলা যায়, রিটেল ক্লোদিং এ একটি অত্যন্ত সম্মানজনক নাম। বাটা ইন্ডিয়া, আদতে জিম্বাবুয়ের কোম্পানি, কিন্তু মানুষ এখন বাটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে একাত্ম করে ফেলেছে। বিগত বহু বছর ধরে এরা এদের সার্ভিসেস অফার করে যাচ্ছে, প্রোডাক্টস অফার করে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অন্যতম নিজস্ব ব্যাংক ইউকো ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, সরকারি ব্যাংক, এরও হেডকোয়ার্টার্স পশ্চিমবঙ্গ। এতগুলো কোম্পানি, তাদের হেডকোয়ার্টার্স কিন্তু পশ্চিমবঙ্গে। এবং আমরা ডেফিনেটলি প্রত্যাশা করব যে পশ্চিমবঙ্গ আবার যেন তার সোনার যুগ ফিরে পায়। ডক্টর সঞ্জীব সান্যাল তিনি বলছেন যে যখন দেশ স্বাধীন হলো তখনও ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ছিল পশ্চিমবঙ্গ। যত দিন কেটেছে পশ্চিমবঙ্গের অর্থনীতি দিনের পর দিন খুব খারাপ অবস্থা হয়েছে। এমপ্লয়মেন্ট চলে গিয়েছে, পার ক্যাপিটা ইনকাম চলে গিয়েছে বা কমে গিয়েছে। শ্রমিকরা বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য প্রদেশে চলে গিয়েছেন পেটের টানে বা জীবিকার টানে। কালকের কথায় অর্থাৎ সোমবারের কথায় মার্কেট অর্থাৎ ভারতীয় শেয়ার বাজার, এবং কিভাবে ভারতীয় শেয়ার বাজার রিয়্যাক্ট করতে পারে এবং কেন শান্তি এখনই ফিরবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বেশ কয়েকটা কারণ রয়েছে যার ফলে আমাদের বাজারে আবার আমরা পুনরায় হয়তো বা ভোলেটিলিটি দেখতে পারি, দোদুল্যমানতা দেখতে পারি। সামনের সপ্তাহেতেই আমেরিকাতে প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স ডেটা বেরোবে, এছাড়া তাদের ইনফ্লেশন ডেটা তারা প্রকাশ করবে। যদি দেখা যায় যে ইউনাইটেড স্টেটসে ইনফ্লেশন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এবং যে সম্ভাবনা দেখা যাচ্ছে যে নবনির্বাচিত ফেডারেল রিজার্ভের যিনি গভর্নর, যথেষ্ট সম্ভাবনা রয়েছে তিনি আবার ইন্টারেস্ট রেট কমাতে পারেন ট্রাম্পের কথায় ইনফ্লুয়েন্সড হয়ে। সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান মার্কেটে, যদি এখন অবধি এমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না যার ফলে আমরা বলতে পারি ইউএস মার্কেটস খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বরঞ্চ এটা বলা যায় বিগত শুক্রবার আবার মেজর যে ইন্ডাইসেসগুলো ছিল আমেরিকাতে অর্থাৎ ন্যাসড্যাক, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর, ডাউ জোন্স, তারা সবাই লাইফ হাই ছুঁয়ে গিয়েছে। যেখানে গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ, অশান্তি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের অপ্রতুলতা চলছে, সেখানে ইউএসের এই লাইফ হাই ছুঁয়ে যাওয়া ডেফিনেটলি অবাক করে দেওয়ার মতন ঘটনা। বিশেষ করে ভারতীয় শেয়ার বাজার যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে। এর পেছনে একটা বৃহত্তর কারণ রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেভাবে সমস্ত জায়ান্ট কোম্পানিজগুলো, গ্লোবাল কোম্পানিজগুলো তারা কয়েকশো বিলিয়ন ডলার ঢেলে ফেলেছে এবং ঢালবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে,
ফলতু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা সেই সমস্ত দেশগুলোতে চলে যাচ্ছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট চলছে। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান, চায়না এবং অবশ্যই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এমন কয়েকটা কোম্পানির নাম করব যেগুলো কখনোই বিশ্বের সেরা 10টা কোম্পানির মধ্যে আসে না ইন টার্মস অফ প্রফিটেবিলিটি, কিন্তু সেই কোম্পানিগুলো সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে এই মুহূর্তে। খেয়াল করে দেখুন, উদাহরণ দিচ্ছি, এই তথ্য আমি নিয়েছি সিএনবিসি টিভি 18 থেকে। স্যামসাং ইলেকট্রনিক্স 2025-এ $31 বিলিয়ন এদের প্রফিট ছিল, সেটা 2026-এ বেড়ে দাঁড়াতে পারে $200 বিলিয়ন, অর্থাৎ 6.5 গুণ বেশি প্রফিট। $200 বিলিয়ন যদি সত্যি সত্যি তাদের 2026-এর অর্থাৎ 2025-26-এর মোট প্রফিট দাঁড়ায়, তার সঙ্গে কেবলমাত্র ভারতবর্ষের সবচেয়ে প্রফিটেবল দুটো কোম্পানির তুলনা করি, একটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 2025-26-এ মোট প্রফিট ছিল 95,754 কোটি টাকা, মানে $10 বিলিয়ন। এখানে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ছিল 86,666 কোটি টাকা বা $9 বিলিয়ন কাছাকাছি। এই তথ্য আমি নিয়েছি স্ক্রিনার্স থেকে। পার্থক্যটা বুঝতে পেরেছেন? অর্থাৎ রিলায়েন্স বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর্নিংসের দিক থেকে বিশ্বের প্রথম 100টা কোম্পানির ধারে কাছে অবধি নেই। স্যামসাং তো $200 বিলিয়ন একটা বিশ্ব জোড়া একটা কোম্পানি, একটা খ্যাতনামা কোম্পানি, সে $200 বিলিয়ন রোজগার করছে, অর্থাৎ রিলায়েন্সের 20 গুণ বেশি রোজগার করার সম্ভাবনা দেখাচ্ছে কেবলমাত্র 2025-26। এসকে হাইনেক্স $33 বিলিয়ন তাদের প্রফিট ছিল, সেইটা $180 বিলিয়ন, এটা কিন্তু অপারেশনাল প্রফিটের কথা বলছি। $180 বিলিয়ন গিয়ে ঠেকতে পারে। তাইওয়ানের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি $55 বিলিয়ন তাদের নেট প্রফিট ছিল 2025-25-এ, সেইটা বেড়ে দাঁড়াতে পারে $85 বিলিয়ন। তাই স্বাভাবিকভাবে দক্ষিণ কোরিয়ার বাজার কেবলমাত্র 2026-এ এখনো অবধি যে প্রায় 78% বেশি বৃদ্ধি হয়েছে, সেটা অবাক করার মতন বিষয় না। শুধু তাই না, তাদের প্রাইস টু আর্নিংস রেশিও এখনো 10-এর কাছাকাছি, যেখানে ভারতবর্ষের নিফটির প্রাইস টু আর্নিংস রেশিও 20-এর কাছাকাছি। কি কারণে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন? কেবল সরকারের দোষ দিলে চলবে? যদি কোম্পানিগুলো তাদের প্রফিট বৃদ্ধি না করতে পারে, যদি কোম্পানিগুলোর আর্নিংস ডাউনগ্রেড হতে থাকে ক্রমাগত, সেখানে সরকার কি করতে পারে? বিশেষত সরকার যখন তাদের সমস্ত ধরনের সুখ সুবিধা দিয়ে রেখেছে, তাদের সাবসিডি দিচ্ছে, তাদের প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম দিয়ে চলেছে, তাদের কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছে, তারপরেও যদি পারফরমেন্স তারা না করতে পারে, তাহলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা এই ধরনের স্থবির কোম্পানিতে ইনভেস্ট করে বসে থাকবে, নাকি তারা বিদেশে সেই ধরনের ফাস্ট মুভিং গ্রোথ কোম্পানিজগুলোতে ইনভেস্ট করবে? স্বাভাবিকভাবে সেটাই তারা করে চলেছে। এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যত টাকা তুলে বিদেশে চলে যাবে, চাপটা কার ওপর পড়বে? ডলার শক্তিশালী হবে, কারণ তারা যখন শেয়ার বিক্রি করবে সেই ইন্ডিয়ান রুপিজে সেই টাকাটা পাবে, সেটা কনভার্ট করবে ডলারে, অর্থাৎ ডলারের ডিমান্ড বাড়বে। ডলারের ডিমান্ড বাড়লেই ডলার হই হই করে বৃদ্ধি করবে। বিগত 2 বছর ধরে এই একই খেলা আমরা দেখে চলেছি। বিখ্যাত কোম্পানিগুলো বলুন, মাঝারি স্মল ক্যাপ যাই বলুন না কেন, পারফরমেন্স তাদেরই করতে হবে। সরকার তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আর কি কি কারণে ভারতীয় শেয়ার বাজারের উপর চাপ বাড়তে পারে? যদি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কন্টিনিউ করেন তাদের এই সেলিং স্প্রি, অর্থাৎ ক্রমাগত যদি তারা শেয়ার বিক্রি করে বিদেশে চলে যান, তাদের আটকানো মুশকিল। হয় তাদের ক্যাপিটাল গেইন বন্ধ করে তাদেরকে অভ্যর্থনা জানাতে হবে, নতুবা কোম্পানিগুলোকে এমনভাবে তাদের আর্নিংস আপগ্রেড করতে হবে যার ফলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা আবার দারুণভাবে উৎসাহিত হয়ে ফিরে আসে ভারতীয় শেয়ার বাজারে। ইরান, ইউনাইটেড স্টেটস, যুদ্ধ তো থামার নয়, খোঁচাখুঁচি থামার তো বন্ধ হচ্ছে না। আমেরিকা বোমা বর্ষণ করে যুদ্ধ বন্ধ নিয়ে তার আদেও কোনো ইন্টেনশন রয়েছে কিনা, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। একই কথা ইরানের ক্ষেত্রেও খাটে। ইরান এখন যেটা শুরু করেছে, ব্ল্যাকমেলিং করা শুরু করেছে, তারা লুট করা শুরু করেছে। কিভাবে? বিভিন্ন যে তেলবাহী জাহাজগুলো রয়েছে, সেই তেলবাহী জাহাজগুলোকে হয় তারা সেই জাহাজে উঠছে এবং বন্দুক দেখিয়ে তাদেরকে বাধ্য করছে যে তাদের যাতে শুল্ক দ্বারা দিয়ে দেয়, শুল্ক না দিলে তারা কোনো তেলবাহী জাহাজকে ছাড়ছে না। অর্থাৎ এটা এক ধরনের ব্ল্যাকমেলিং।
এইভাবে গোটা বিশ্বকে ব্ল্যাকমেলিং করে 1 মাস কাটানো যাবে, 2 মাস 3 মাস কাটানো যাবে, কিন্তু যদি সমস্ত বিশ্বের দেশ ইরানের এই বিহেভিয়ারের ফলে ক্ষেপে যায়, তখন কি ইরান সেটাকে বাধা দিতে পারবে? হয়তো আমেরিকা এই অপেক্ষায় রয়েছে যে বিশ্বের সমস্ত দেশগুলো ক্ষেপে যাক এবং তারা ইরানকে বাধ্য করুন স্ট্রেট অফ হরমুজ খুলে দিতে। যতক্ষণ না সম্পূর্ণভাবে শান্তি বহাল হচ্ছে হরমুজে, ততক্ষণ কি তেলের দাম কমবে, কি গ্যাসের দাম কমবে? তেল গ্যাসের দাম বৃদ্ধি তো ছাড়ুন, সেটা তো এমনিতেই হচ্ছে। যদি তেল এবং গ্যাস ঠিকঠাক করে স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাসই না করতে পারে, তাহলে নিশ্চিন্ত থাকুন তেলের দাম কমার কোনো সম্ভাবনাই থাকবে না, গ্যাস পাওয়াটা আরও বেশি কষ্টকর হয়ে যাবে। যে পুতিন হয়তো বা জেলেন্সকির সঙ্গে শান্তি চুক্তিতে যাবেন এবং তৃতীয় একটি নিউট্রাল দেশে তারা পরস্পরের সঙ্গে বসতে পারেন এবং শান্তি চুক্তির কথা বলতে পারেন। তবে শান্তি চুক্তির কথা বলা এবং ইন্টেনশন দেখানো মানেই যে শান্তি চলে যাবে, এটা হওয়াটা একটু ডিফিকাল্ট এই মুহূর্তে। কিন্তু অন্তত পুতিন রাজি তো হয়েছেন, পজিটিভ একটা ইন্টেন্ট তো দেখিয়েছেন, যেটার প্রয়োজন ছিল। এছাড়া গিফট নিফটি 40 পয়েন্ট পজিটিভে ট্রেড করছিল লাস্ট অব্দি, কিন্তু গিফট নিফটি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কেবলমাত্র গ্লোবাল মার্কেটসগুলোকে ফলো করে। যেহেতু গ্লোবাল মার্কেটস, এইসব মার্কেটগুলোতে উত্তঙ্গ উত্থান চলেছে। ভারতীয় শেয়ার বাজার তখন কিন্তু নেগেটিভলি রিয়াক্ট করবে যদি পুনরায় আমরা ডলারকে শক্তিশালী হতে দেখি, রুপিকে নেগেটিভ হতে দেখি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদেরকে পলায়নরত হতে দেখি। যে কটা কোয়ার্টারলি রেজাল্টস বাকি রয়েছে সেগুলো যদি আহামরি পারফরমেন্স না হয়, বিনিয়োগকারীরা সঠিক কারণেই কিন্তু বীতশ্রদ্ধ হবেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন। স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানিজগুলোও কিন্তু তাদের রেজাল্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ তাদের যদি রেজাল্টস আউট পারফর্ম করে বেঞ্চমার্ক ইন্ডাইসেসগুলো, সেই ক্ষেত্রে কিন্তু বাজারের ফিরে আসার একটা তাগিদ তৈরি হয়। ডোনাল্ড ট্রাম্পের তারা প্রশাসন আবার নতুন করে ভারতের আইটি কোম্পানি তথা আইটি প্রফেশনালসকে আবার ব্যতিব্যস্ত করার প্রচেষ্টা শুরু করে দিয়েছেন এবং সেখানে তারা বলছেন যে যাদের যে আইটি কোম্পানিসগুলো, ভারতীয় আইটি কোম্পানিসগুলো ভারতীয় আইটি প্রফেশনালসদের আমেরিকাতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছে, তাদের রোজগার আগে অন্তত মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট ছিল $৭৩,279 প্রতি বছর, সেইটাকে তারা 30% হাইক করে করতে চাইছে $৯৭,৭৪৬ প্রতি বছর, যাতে সাধারণ মাপের সাধারণ মানের আমেরিকান আইটি প্রফেশনালসরা তারা কাজ পান আমেরিকাতে। এটা কিন্তু কোনো ধরনের অ্যাডভাইস ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নয়, বাই সেলের সাজেশন বা রিকমেন্ডেশন কিন্তু নয়। যে স্টকসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা কেবলমাত্র ফর এডুকেশনাল পারপাস বা ইলাস্ট্রেশন হিসাবে। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা যদি কোনো শেয়ারসে ইনভেস্ট করেন ক্ষতির মুখোমুখি হতে পারেন, সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।